হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কোভিলি স্টাডি। তো আমরা লুসেন্টের জেনারেল সায়েন্সের ফিজিক্স স্টার্ট করেছি, যেখানে ফিজিক্সের আমরা 1 থেকে 7 নম্বর চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমরা লুসেন্ট ফিজিক্সের 8 নম্বর চ্যাপ্টার অর্থাৎ ভিসকোসিটি নিয়ে আলোচনা করব। ঠিক আছে ফ্রেন্ড? তো এর আগের ভিডিওগুলি তোমরা দেখে না থাকলে আমার চ্যানেলে প্লে লিস্ট করা আছে, ওখান থেকে তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো প্রথমে ভিসকোসিটি নিয়ে আজকে আমরা আলোচনা করব লুসেন্ট ফিজিক্সের। তো দেখো, ভিসকোসিটি জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে ভিসকাস ফোর্স কী। দেখো, ভিসকাস ফোর্সটা আমি বলে দিচ্ছি। দেখো, the force which oppose the relative motion between different layers of liquid or gases is called viscous force। প্রথমে বলে রাখি ফ্রেন্ডস, ভিসকাস কেসটা শুধুমাত্র লিকুইড এবং গ্যাসের ক্ষেত্রে হয়ে থাকে, এটা সলিডের ক্ষেত্রে হয় না। ঠিক আছে? তো এটা ছবি দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি ভিসকাস ফোর্সটা কেমন। তো ফ্রেন্ডস, এখানে মনে করো এটা একটা জলের পাইপ। ঠিক আছে? নিচের এইখানে একটা জলের পাইপ আছে, উপরে একটা জলের পাইপ, এর মধ্যে দিয়ে এগুলো মনে করো শুধু জল প্রবাহিত হচ্ছে। ঠিক আছে? উপরে এগুলো জলের পাইপ আর এর মধ্যে দিয়ে এগুলো জল প্রবাহিত হচ্ছে। ঠিক আছে? জল প্রবাহিত হচ্ছে। তো ভিসকাস ফোর্স কী বলছে দেখো, ভিসকাস ফোর্স হচ্ছে, তুমি যদি জলগুলোকে মনে করো কাটো, জলগুলোকে আমি পিস পিস করে কাটলাম, এরকম করে জলগুলোকে ব্লেডের মধ্যে আমি কেটে দিলাম। ঠিক আছে? মনে করো প্রতিটা জলে লেয়ার ভাগ করে দিলাম, জল তো এভাবে চলছে, সেই জলটাকে আমি লেয়ার আকারে ভাগ করলাম। ঠিক আছে? তো কথাটি চেঞ্জ করে নিই। দেখো, জলটাকে আমি এভাবে লেয়ার আকারে ভাগ করলাম। তো যেটা দেখা যাবে, তুমি যদি জলটাকে লেয়ার আকারে ভাগ করো, যেটা দেখা যাবে সেটা হচ্ছে, দেখবে জলের যেটা উপরে লেয়ার আছে, ঠিক আছে, আর বাইরের পৃষ্ঠে আছে, সেটার বেগ সব থেকে বেশি হবে, সেটার বেগ সব থেকে বেশি হবে। তার নিচের বেগ আরেকটু কমবে, তার নিচের বেগ আরেকটু কমবে, এবং এই যে নিচের লেয়ারটা, ঠিক আছে, একেবারে নিচের লেয়ার, এখানে তো কোনো বেগ থাকে না, এটা শূন্য, এখানে সব থেকে কম বেগ, তারপর আরেকটু বেগ বাড়বে। ঠিক আছে? তো এভাবে যে চলছে, এটা কেন হচ্ছে? এটা হচ্ছে ভিসকাস ফোর্সের জন্য। কারণ দেখো, এই নিচের লেয়ারটা চাইছে উপরের লেয়ারটাকে থামিয়ে দিতে। ঠিক আছে? এবং উপরের লেয়ারটা চাইছে যে নিচের লেয়ারটাকে তার সঙ্গে নিয়ে যেতে। ঠিক আছে? এই ধরনের একে অপরের গতির বিরুদ্ধে, মানে একটা লেয়ার চাইছে কী করতে, নিচের লেয়ারটা চাইছে উপরের লেয়ারটাকে থামিয়ে দিতে, উপরের লেয়ারটা চাইছে নিচের লেয়ারটাকে একসাথে তার সাথে নিয়ে যেতে। এই যে একে অপরের গতির বিরুদ্ধে যে কাজ করছে, এই একে অপরের গতির বিরুদ্ধে কাজকেই আমরা বলে থাকি ভিসকাস ফোর্স। ঠিক আছে ফ্রেন্ডস? তো ফ্রেন্ডস, ভিসকাস ফোর্সের পরে আসছে ভিসকোসিটি। তো ভিসকোসিটি কিছুই নয়, ভিসকোসিটি হচ্ছে ওই যে ভিসকাস ফোর্স বললাম, সেটারই একটা প্রপার্টি। ঠিক আছে? এগুলো দেখো, ভিসকোসিটি ইজ দি প্রপার্টি অফ এ লিকুইড বাই ভার্চু অফ হুইচ অপোজ দ্য রিলেটিভ মোশন। ঠিক আছে? অর্থাৎ এই রিলেটিভ মোশন, সেটার হচ্ছে একটা প্রপার্টি, মানে ভিসকাস ফোর্সের একটা প্রপার্টি তোমরা বলতে পারো ভিসকোসিটিটাকে। ওই যে ধর্মটা, সেটাই হচ্ছে ভিসকোসিটি, যেটা বিটুইন ইটস ডিফারেন্ট লেয়ার, এটা ডিফারেন্ট লেয়ারের মধ্যে কাজ করছে। দেখো, এবার কয়েকটি পয়েন্ট দেওয়া আছে এখানে ভিসকোসিটি সম্পর্কে, যেগুলো খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও প্রতিটি পয়েন্ট। প্রথমে দেখো, ভিসকোসিটি ইজ দি প্রপার্টি অফ লিকুইড অ্যান্ড গ্যাসেস বোথ। এরা কোন লিকুইডের এবং গ্যাসের, ভিসকোসিটিটা লিকুইড এবং গ্যাস। ঠিক আছে? তো লিকুইড এবং গ্যাসের মধ্যে কী করে হচ্ছে দেখো, তরলের মধ্যে হচ্ছে, তোমরা ভাববে যে ভিসকোসিটি অর্থাৎ গ্যাসের মধ্যে কীভাবে পরিমাপ করা হবে। তো দেখো, মনে করো দুটো পাত্র নিলাম, দুটো পাত্রের মধ্যে গ্যাস ভরা আছে। এবার কী করব, উপর থেকে ঠিক সমান ভরের দুটো গোলক নিলাম, যাদের ঘনত্ব সমান, দিয়ে আমি এই গ্যাসটির মধ্যে যদি ফেলে দিই, এখানে গ্যাস পূর্ণ আছে, ফেলে দিই, দেখবো যে গোলকটি যে ক্ষেত্রে তাড়াতাড়ি পড়ছে, ঠিক আছে, সেটার ভিসকোসিটি কম, আর যে ক্ষেত্রে একটু স্লো পড়ছে সেটার ভিসকোসিটি বেশি। ঠিক আছে? এভাবে পরিমাপ করা হয় ভিসকোসিটি। ভিসকোসিটিকে বাংলা বলা হয় সান্দ্রতা। ঠিক আছে? সান্দ্রতা। তো এবার দেখো, পরের পয়েন্টে দেখো, দ্য ভিসকোসিটি অফ এ লিকুইড ইজ ডিউ টু কোয়েসিভ ফোর্স বিটুইন ইট মলিকুল। তো ভিসকোসিটি কিসের জন্য হয়? কোনো পদার্থের মধ্যে ভিসকোসিটি বা সান্দ্রতা তখনই হয় যখন পদার্থের মধ্যে কোয়েসিভ ফোর্স কাজ করে। ঠিক আছে? তো কোয়েসিভ ফোর্স সম্পর্কে তোমরা না জেনে থাকলে আমার আগের সারফেস টেনশনের ভিডিওটি তোমরা দেখে নাও, সেখানে কোয়েসিভ ফোর্স সম্পর্কে আমি ডিটেলে বলেছি। ঠিক আছে ফ্রেন্ডস? তো ভিসকোসিটি হচ্ছে কোয়েসিভ ফোর্সের জন্য। তো এবার দেখো, দ্য ভিসকোসিটি অফ এ গ্যাস ইজ ডিউ টু ডিফিউশন অফ ইটস মলিকুল ফ্রম ওয়ান লেয়ার টু আদার লেয়ার। তো ডিফিউশন মানে হচ্ছে যে বেশি ঘনত্বের স্থান থেকে কোনো গ্যাস, মানে কোনো কণাগুলি যখন কম ঘনত্বের স্থানে পৌঁছায়, সেগুলো বলা হয় ডিফিউশন। ঠিক আছে? তো ভিসকোসিটি হচ্ছে ডিফিউশনের জন্য, ওয়ান লেয়ার টু অ্যানাদার লেয়ার যেটা যাচ্ছে। ঠিক আছে? তো এবার দেখে নাও, এখানে বলা হচ্ছে ভিসকোসিটি অফ গ্যাসেস ইজ মাচ লেস দেন দ্যাট লিকুইড। ঠিক আছে? অর্থাৎ গ্যাসের থেকে কী হয়, মানে লিকুইডের থেকে গ্যাসের ভিসকোসিটি অনেক কম হয়, সান্দ্রতা। লিকুইড মানে তরলের সান্দ্রতা থেকে গ্যাসের সান্দ্রতা অনেক কম হয়। ঠিক আছে? দেয়ার ইজ নো ভিসকোসিটি ইন সলিড। এবং সলিডের ক্ষেত্রে কী থাকে, কোনো ভিসকোসিটি থাকে না, কারণ আমরা জানি যে সলিডের ক্ষেত্রে কণাগুলি দৃঢ়ভাবে সংযুক্ত থাকে। ঠিক আছে? দৃঢ়ভাবে সংযুক্ত থাকে, সুতরাং এখানে কণার মধ্যে কোনো চলনই হয় না সলিডের ক্ষেত্রে। তাই কী হচ্ছে, সলিডের মধ্যে হচ্ছে না, কোনো ভিসকোসিটি হচ্ছে না, কিন্তু লিকুইড আর গ্যাসের মধ্যে হচ্ছে। তো এবার দেখো,
যে ভিসকোসিটি অফ অ্যান আইডিয়াল ফ্লুইড ইজ জিরো, আদর্শ ফ্লুইডের ক্ষেত্রে ভিসকোসিটি কী হচ্ছে, জিরো হচ্ছে। কিন্তু বাস্তবে এমন কোনো ফ্লুইড নেই যে যার মানে ভিসকোসিটি জিরো হবে, ঠিক আছে। পৃথিবীতে আদর্শ বলে কিছু হয় না, এর মধ্যে রাখবে। সুতরাং আদর্শ ফ্লুইড হচ্ছে একটা কাল্পনিক, এটা ঠিক আছে ফ্রেন্ডস। ভিসকোসিটি অফ অ্যান আইডিয়াল ফ্লুইড ইজ জিরো। তো ফ্রেন্ডস চলে আসবো আমরা পরের পয়েন্টে, এবং এটা দেখে নাও, এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমরা ভালোভাবে মনে রাখবে। দেখো, উইথ রাইজ ইন টেম্পারেচার, যদি আমরা টেম্পারেচারে বৃদ্ধি করি, ভিসকোসিটি অফ লিকুইড ডিক্রিজ, তাহলে তরলের সান্দ্রতা কী হবে, সান্দ্রতা কমে যাবে। অ্যান্ড দ্যাট ফর গ্যাসেস ইনক্রিজ, এবং গ্যাসের ক্ষেত্রে এটা বেড়ে যাবে, ঠিক আছে। মনে রাখবে তরলের ক্ষেত্রে ডিক্রিজ করবে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে বেড়ে যাবে। এই পয়েন্ট ভালো করে মনে রাখবে। আমরা আগেই পড়েছি যে আমরা যখন সারফেস টেনের সময় পৃষ্ঠটান পড়েছি, টেম্পারেচার বাড়ালে কী হয়, পৃষ্ঠটানটা কমে যায়। ঠিক অনুরূপভাবে তরলের ক্ষেত্রে আবার যদি টেম্পারেচার বাড়াই, তরলের কী হয়ে যাবে, ডিক্রিজ করে যাবে ভিসকোসিটি, বা মানে সান্দ্রতাটা কমে যাবে, এবং গ্যাসের ক্ষেত্রে ইনক্রিজ করবে। তো গ্যাসের ক্ষেত্রে ইনক্রিজ করবে কেন বলে দিই। আমরা যখনই কোনো একটা গ্যাস আছে, ঠিক আছে, গ্যাসের মধ্যে যখনই আমরা অণুগুলি এভাবে থাকে, গ্যাসের মধ্যে যদি আমরা তাপ প্রয়োগ করি, হিট প্রয়োগ করি, কী হবে, গ্যাসের অণুগুলির মধ্যে একটা নির্দিষ্ট গতিশক্তি পাবে, যেহেতু তাপ এক প্রকার শক্তি। সেই গতিশক্তির করার ফলে গ্যাসের অণুগুলি খুব তাড়াতাড়ি ধাক্কা মারবে, পাত্রের দেওয়ালে খুব তাড়াতাড়ি ধাক্কা মারবে, এবং সেটি আরও ঘন আকার ধারণ করবে, ঠিক আছে। এই জন্য ভিসকোসিটিটা বেড়ে যাচ্ছে গ্যাসের ক্ষেত্রে, এবং তরলের ক্ষেত্রে কমে যাচ্ছে। তো দেখো, ভিসকোসিটি অফ এ ফ্লুইড ইজ মেজার্ড বাই ইটস কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। ভিসকোসিটি অফ ফ্লুইড, ঠিক আছে, কোনো ভিসকোসিটি কী করে মাপা হয়, সেটা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। মনে রাখবে, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটিকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি, ঠিক এরকম ইটা দ্বারা প্রকাশ করি। এবং যে ফোর্সটা প্রয়োগ হয়, ঠিক আছে, যে ভিসকোসিটির যে ফোর্স, সেটা হয় এফ সমান মাইনাস ইটা এ ইন্টু ডিভিডিএক্স, ঠিক আছে, এভাবে পরিমাপ করা হয়। এত গভীরে তোমাদের যে না লাভ নেই। তো এটাই দেখো, ইটস এসআই ইউনিট ইজ ডিক্যাপোয়েজ অর পাস্কাল সেকেন্ড, ঠিক আছে। তো ফ্রেন্ডস এবার আমরা আলোচনা করব টার্মিনাল ভেলোসিটি। টার্মিনাল ভেলোসিটিকে বাংলায় বলা হয় প্রান্তীয় বেগ। তো প্রান্তীয় বেগ ব্যাপারটা কি দেখো, when a body falls in a viscous medium, its velocity first increase and final become constant. This constant velocity is called terminal velocity. তো টার্মিনাল ভেলোসিটি একটু বলে দিচ্ছি। মনে করো এটা কোনো একটা পাত্র, ঠিক আছে, এটা কোনো একটা পাত্রের মধ্যে আমি মনে করো তেল রাখলাম, মনে করো এখানে সর্ষের তেল রাখলাম, ঠিক আছে, এখানে পুরোটাই সর্ষের তেল রাখা আছে, এই পাত্রের মধ্যে পুরোটাই সর্ষের তেল রাখা আছে, ঠিক আছে, ঠিক এত অবধি পূর্ণ করেছে সর্ষের তেল। এবার আমি কি করলাম, মনে করো আমি একটা বলের গোলক নিলাম, ঠিক আছে, স্ফেরিক্যাল শেপের একটা গোলক নিলাম, গোলকটাকে আমি ওপর থেকে আমি অবাধে চলতে দিলাম, ঠিক আছে। যখন এখানে পড়লো, আস্তে আস্তে কী হবে, গোলকটার বেগ প্রথমে বাড়বে, বাড়তে 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 একসময় কমতে থাকবে। তরলে পড়া মাত্রই প্রথমে একটু জোরে আসবে গোলকটা, তারপর আস্তে আস্তে কমতে থাকবে, এবং শেষে কী হবে, গোলকটা একটা নির্দিষ্ট বেগে নিচে পড়তে থাকবে, ঠিক আছে, একটা নির্দিষ্ট বেগে কনস্ট্যান্ট ভেলোসিটিতে নিচে পড়তে থাকবে। এই যে কনস্ট্যান্ট ভেলোসিটিতে ওই বলটি নিচে আসবে, ঠিক আছে, এই কনস্ট্যান্ট ভেলোসিটিকে আমরা বলবো টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তীয় বেগ, ঠিক আছে। তো প্রান্তীয় বেগকে আমরা সাধারণত ভিটি দ্বারা প্রকাশ করে থাকি, যার মান হয় 2/9 r² ইন্টু রো মাইনাস সিগমা জি বাই ইটা, ঠিক আছে, এভাবে আমরা পরিমাপ করে থাকি। তো এতটা দরকার নেই, তোমরা এটাই মনে রাখবে যে যখন অবাধে কোনো বস্তু পড়তে থাকে, ঠিক আছে, বস্তু যখন পড়তে থাকবে তখন একসময় সেটা কী হবে, কনস্ট্যান্টভাবে নিচে পড়তে থাকবে। এই যে কনস্ট্যান্টভাবে নিচে পড়তে থাকছে বস্তুটি, এটাকে আমরা বলছি টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তীয় বেগ, ঠিক আছে। তো দেখো, ইন দিস সিচুয়েশন বলছে এরকম অবস্থিতিতে দ্য ওয়েট অফ বডি ইজ ইকুয়াল টু দ্য সাম অফ ভিসকাস ফোর্স অ্যান্ড ফোর্স অফ বিয়ন্সি, ঠিক আছে। তো ফ্রেন্ডস, ভিসকাস ফোর্সটা আমি আগেই বললাম। এবার ফোর্স অফ বিয়ন্সি তোমরা যদি আগের ভিডিও না দেখে থাকো, ওখানে তোমরা আমার বলেছি যে বিয়ন্সি ফোর্স কি, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। তো বলছে যখন বস্তুটি যখন নিচে পড়ছে, মনে করো এই গোলকের গলটি যখন নিচে পড়ছে, তখন এই বস্তুটির মধ্যে যে ওয়েট কত, বস্তুর ভর যদি এম হয়, তার ওয়েট হবে mg। সেই mgকে ব্যালেন্স করছে কে, ভিসকাস ফোর্স, মানে ভিসকাস ফোর্সটা, এবং যে ফোর্স অফ বিয়ন্সি, একটা আপথ্রাস্ট যে দুটো বল, সেই দুটো বল মিলে এখানে ব্যালেন্স করে দিচ্ছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এবার দেখো, এখানে হচ্ছে টার্মিনাল ভেলোসিটি অফ এ স্ফেরিক্যাল বডি ফলিং ইন এ ভিসকাস মিডিয়াম ইজ প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ রেডিয়াস অফ দ্য বডি, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি এটা আগেই বললাম সূত্রটি, যে টার্মিনাল ভেলোসিটিটা কী বলছে, টার্মিনাল ভেলোসিটি একটা স্ফেরিক্যাল বডির ক্ষেত্রে ভিটি, সেটা কার সঙ্গে প্রপোর্শনাল, কোনো বডির যে রেডিয়াস সেটার সঙ্গে প্রপোর্শনাল, ঠিক আছে, অর্থাৎ ভিটি প্রপোর্শনাল টু আর স্কোয়ার। এই টোটাল সূত্রটা আমি আগে বলে দিয়েছি, ঠিক আছে, এটা এখানে তাই বলা হচ্ছে। তো ফ্রেন্ডস এবার আমরা আলোচনা করব পরের
পয়েন্ট যেটার নাম হচ্ছে স্ট্রিমলাইন ফ্লো। স্ট্রিমলাইন ফ্লো ব্যাপারটা একটু তোমরা সাধারণভাবে বুঝে নাও। দেখো আমাদের বাড়িতে যখন পিঁপড়ে, ঠিক আছে, তখন তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যে পিঁপড়ে কীভাবে চলে। দেখো এই একটা পিঁপড়ে গেল, তার সামনে এই একটা পিঁপড়ে, তার সামনে এই একটা পিঁপড়ে, ঠিক আছে। দেখো পিঁপড়েগুলো ঠিক এভাবে এভাবে যাতায়াত করে, ঠিক আছে, একটা সরলরেখা বরাবর, মানে একটা যাচ্ছে তার পিছনে আরেকটা ফলো করছে, তার পিছনের পিঁপড়ে মানে সেটাকে ফলো করছে, এভাবে পিঁপড়ে, ঠিক আছে, এইভাবে চলছে, ঠিক আছে। এই ধরনের পিঁপড়ে যে চলছে, এই পিঁপড়ে চলাটাকেও আমরা একটা স্ট্রিমলাইন ফ্লো বলতে পারি, ঠিক আছে, স্ট্রিমলাইন ফ্লো আমরা বলতে পারি, ঠিক আছে। এখানে কী হয়, জলের ক্ষেত্রে পিঁপড়ের জায়গায় তুমি জলের কণাগুলি ভেবে নিতে পারো যে একটার পর একটা কণা চলছে, এগুলো হচ্ছে একটা স্ট্রিমলাইন ফ্লো, ঠিক আছে, মানে একটা সরলরেখা বরাবর চলে, ঠিক আছে, স্ট্রিমলাইন এটাই বলা হচ্ছে। দেখো ইফ এ ফ্লুইড ইজ ফলোয়িং ইন সাচ এ ওয়ে দ্যাট ভেলোসিটি অফ অল লিকুইড পার্টিকেলস reaching a particular point is same at all time, then the flow of liquid is said to be streamline flow, ঠিক আছে। দেখো thus in streamline flow each particle flows the same path is followed by a previous particle passing through that point, ঠিক আছে ফ্রেন্ডস। তো ওটাই বলা হচ্ছে যখন একটি কণা তার পরের কণাটিকে ফলো করছে, ঠিক আছে। দেখো পাথ অ্যাজ ফলো বাই এ প্রিভিয়াস পার্টিকেল পাসিং থ্রু দ্যাট পয়েন্ট, মানে একটা পার্টিকেল যখন আরেকটা পার্টিকেলকে ফলো করে যখন চলছে, ঠিক আছে, এই ধরনের ফলোকেই আমরা বলে থাকি সাধারণত স্ট্রিমলাইন ফ্লো, ঠিক আছে, এটাই তোমরা মনে রাখবে। এবার দেখো ক্রিটিক্যাল ভেলোসিটি ব্যাপারটা কী। দেখো ফ্রেন্ডস, ক্রিটিক্যাল ভেলোসিটি বলে দিচ্ছি। মনে করো একটা বস্তু কী চলছে, স্ট্রিমলাইন এভাবে চলছে, ঠিক আছে, সেটা একটা ম্যাক্সিমাম পর্যন্ত স্ট্রিমলাইনভাবে চলতে পারবে, একটা ম্যাক্সিমাম বেগ পর্যন্ত, যে সর্বোচ্চ বেগ পর্যন্ত ওই পার্টিকেলগুলি স্ট্রিমলাইন মানে সরলরেখা বরাবর চলতে পারবে, সেই সর্বোচ্চ বেগকে আমরা বলবো ক্রিটিক্যাল ভেলোসিটি। এবং বেগটা যদি এর ক্রিটিক্যাল ভেলোসিটি থেকে বেশি হয়ে যায়, তখন সেটার সরলরেখা বরাবর চলতে পারবে না, তখন ঠিক এভাবে চলতে থাকবে, ঠিক আছে, এভাবে চলতে থাকবে কণাগুলি। এই ধরনের বেগকে আমরা বলবো টার্বুনাল ভেলোসিটি, ঠিক আছে, মানে টার্বুলেন্ট ফ্লো, ঠিক আছে, মানে একটা নির্দিষ্ট সময় পর ক্রিটিক্যাল ভেলোসিটি হচ্ছে এমন একটা ভেলোসিটি, এটা মনে করো ক্রিটিক্যাল ভেলোসিটি, ঠিক আছে। এর আগে হচ্ছে স্ট্রিমলাইন ভেলোসিটি, এর আগে মানে সরলরেখায় চলবে কণাগুলি জলের, এর পরে কীরকম করে চলবে, এভাবে বিক্ষিপ্ত হয়ে চলবে, এটাকে আমরা বলবো টুর্বুলেন্ট, মানে অবাধে চলবে, ঠিক আছে, টুর্বুলেন্ট, এটা নির্দিষ্ট কোনো ফ্লো করবে না, কোনো নিয়ম ফলো করবে না, এটা টুর্বুলেন্টভাবে চলবে, এভাবে চলবে। ক্রিটিক্যাল ভেলোসিটি এমন একটা ভেলোসিটি যার আগের অবস্থা হচ্ছে কি স্ট্রিমলাইন ফ্লো এবং পরেরটা হচ্ছে টুর্বুলেন্ট ফ্লো, ঠিক আছে। তো ক্রিটিক্যাল ভেলোসিটিটা একবার পড়ে নিচ্ছি। দেখো the maximum velocity up to which fluid motion is streamline is called critical velocity, ঠিক আছে। clearly in the motion of flow is below critical velocity, flow is streamline and the velocity of above critical velocity is turbulent, ঠিক আছে। এই দেখো above critical velocity মানে হচ্ছে turbulent, এবং দেখো below critical velocity flow is streamline, মানে যখন ক্রিটিক্যাল ভেলোসিটি থেকে বিলো হচ্ছে তখন স্ট্রিমলাইন, আর অ্যাবোভ হলে টুর্বুলেন্ট, এটা মনে রাখবে। তো ঠিক আছে ফ্রেন্ডস, তো এরপর দেখো আমরা কি বলছি, পরের পয়েন্টে বলা হচ্ছে যে ইফ দি ভেলোসিটি অফ ফ্লো ইজ লেস দ্যান ক্রিটিক্যাল ভেলোসিটি দ্য রেট অফ ফ্লো অফ ফ্লুইড ডিপেন্ডস বেসিক্যালি অন ভিসকোসিটি। দেখো কি বলছে, ইফ দ্য ভেলোসিটি ফ্লো ইজ লেস দ্যান ক্রিটিক্যাল ভেলোসিটি, এখানে প্রথমে বুঝে নিতে হবে যে ক্রিটিক্যাল ভেলোসিটির থেকে কম ভেলোসিটি, মানে কোন ভেলোসিটির কথা বলছে, স্ট্রিমলাইন ভেলোসিটির কথা বলছে। স্ট্রিমলাইন ভেলোসিটির ক্ষেত্রে কী হচ্ছে, দ্য ফ্লো অফ ফ্লুইড ডিপেন্ডস অন ভিসকোসিটির উপর নির্ভর করছে। তাহলে স্ট্রিমলাইন ভেলোসিটির ক্ষেত্রে কী হচ্ছে, যে ফ্লুইডটা ফ্লো করছে সেটা কার উপর নির্ভর করছে, ভিসকোসিটির উপর, এটা মনে রাখবে। যে স্ট্রিমলাইনের ক্ষেত্রে ভিসকোসিটি মানে সান্দ্রতার উপর নির্ভর করছে স্ট্রিমলাইন ভেলোসিটির ক্ষেত্রে। এবার দেখো ইফ দ্য ভেলোসিটি ফ্লো অফ মোর দ্যান ক্রিটিক্যাল ভেলোসিটি, ফ্লো অফ মোর দ্যান ক্রিটিক্যাল ভেলোসিটি মানে কি, কার কথা বলছে, টুর্বুলেন্ট ভেলোসিটি, ঠিক আছে, টুর্বুলেন্ট ভেলোসিটি কথা বলছে। তো টুর্বুলেন্ট ভেলোসিটির ক্ষেত্রে কী হচ্ছে, দ্য রেট অফ ফ্লো ডিপেন্ডস অন দ্য ডেন্সিটি অফ ফ্লুইড অ্যান্ড নট অন ভিসকোসিটি, যেটা ভিসকোসিটির উপর নয়, নট অন ভিসকোসিটির উপর নয়, কার উপর নির্ভর করছে, ডেন্সিটির উপর নির্ভর করছে, ডেন্সিটির উপর নির্ভর করছে। তো ফ্রেন্ডস এখান থেকে তোমরা দুটো পয়েন্ট ভালোভাবে মনে রাখবে, যে স্ট্রিমলাইন ভেলোসিটির ক্ষেত্রে কার উপর নির্ভর করছে, ভিসকোসিটির উপর নির্ভর করছে, এবং টুর্বুলেন্ট ভেলোসিটির ক্ষেত্রে ফ্লোর ক্ষেত্রে কার উপর নির্ভর করছে, ডেন্সিটির উপর নির্ভর করছে, ঠিক আছে, যে লিকুইডটা ফ্লো করছে সেটা। স্ট্রিমলাইনের ক্ষেত্রে ভিসকোসিটির উপর এবং টুর্বুলেন্টের ক্ষেত্রে ডেন্সিটির উপর, ঠিক আছে ফ্রেন্ডস। তো এবার পরেরটুকু বুঝে নাও। দেখো ডিউ টু দিস রিজন, এই কারণেই কী হচ্ছে, দেখো অন দি ইরপশন, ইরপশন মানে হচ্ছে যে পৃথিবীর নিচে থেকে যে ম্যাগমা লাভা বেরিয়ে আসে সেগুলো, ঠিক আছে, লাভা, অন দি ইরপশন অফ দ্য
volcano, the lava coming out of its flows very swiftly, although it's very dense, having large viscosity. দেখো আমরা কি জানি, আমরা জানি ম্যাগমা খুব ঘন হয়, ঠিক আছে, খুব ঘন হয় এবং প্রচণ্ড উত্তাপ ম্যাগমা ঘন হয়, অর্থাৎ ম্যাগমা কী করে প্রচণ্ড জোরে ছড়িয়ে পড়ে, প্রচণ্ড দ্রুত বেগে ছড়িয়ে পড়ে, যদিও কি এটা ভিসকোসিটি আছে, কারণ প্রথমে বলে রাখি এটা ভিসকোসিটি আছে, একটা বেশ গাঢ় ভিসকোসিটি। তাছাড়াও এটা এত দ্রুত যাচ্ছে কীভাবে, তার প্রধান কারণ হচ্ছে এটা মানে ক্রিটিক্যাল ভেলোসিটির থেকে বেশি গতিবেগে যাচ্ছে, সুতরাং এটা টুর্বুলেন্ট ভেলোসিটি ফলো করছে, অর্থাৎ যেটা কার উপর নির্ভর করে, টুর্বুলেন্ট ভেলোসিটি, যেটা ডেনসিটির উপর নির্ভর করছে, যেটা তার ভিসকোসিটির উপর নির্ভর করছে না। যেহেতু ডেনসিটির উপর নির্ভর করছে তাই সেটা কী করছে, খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। ঠিক আছে ফ্রেন্ডস, খুব মজাদার ব্যাপার, এই কারণেই অত তাড়াতাড়ি ম্যাগমা পৌঁছে যায়। ঠিক আছে, তো ফ্রেন্ডস এর পরে দেখো আমরা বার্নলিস থিওরাম পড়বো, মানে বার্নলিস উপপাদ্য। বার্নলিস উপপাদ্য কী বলছে দেখো, অ্যাকর্ডিং টু বার্নলিস থিওরাম, ইন কেস অফ স্ট্রিমলাইন ফ্লো অফ ইনকম্প্রেসিবল অ্যান্ড নন ভিসকাস ফ্লুইড, নন ভিসকাস মানে আইডিয়াল বলতে পারো, আর ইনকম্প্রেসিবল মানে যেসব ফ্লুইডকে মানে কম্প্রেসড করা যাবে না, থ্রু এ টিউব, টোটাল এনার্জি, এখানে টোটাল এনার্জি বলতে কী কী এনার্জি আছে দেখো, সাম অফ প্রেসার এনার্জি, পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম। ঠিক আছে, দেখো পার ইউনিট ভলিউম অফ ফ্লুইড ইজ সেম অ্যাট অল পয়েন্টস, দিস থিওরাম ইজ সিম্পলি দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি, অর্থাৎ এটাকে প্রিন্সিপাল অফ মানে শক্তি সংরক্ষণ সূত্রকে অ্যাকচুয়ালি কী করছে, নির্দেশ করছে। ঠিক আছে, তো দেখো ভেন্ট্রিওমিটার এ ডিভাইস ইউজ টু মেজার রেট অফ ফ্লো অফ ফ্লুইড ওয়ার্কস অন বার্নলিস থিওরাম। তো ফ্রেন্ডস এখানে দেখে নাও যে ভেন্ট্রিওমিটার, ঠিক আছে, ভেন্ট্রিওমিটারের কাজ কী হচ্ছে, ইউজ টু মেজার রেট অফ ফ্লো ফ্লুইড, যে ফ্লুইডের রেট ফ্লো করা হচ্ছে ভেন্ট্রিওমিটার, তো এটা মনে রাখবে ভেন্ট্রিওমিটার যন্ত্রের কাজ কী, এটা বার্নলিস থিওরামের উপর কাজ করে ভেন্ট্রিওমিটার। ঠিক আছে, তো আমি তোমাদের বার্নলিস থিওরামের যে ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস প্রথমে বলে রাখি বার্নলিস থিওরামে কী কী কনস্ট্যান্ট থাকছে, প্রেসার এনার্জি কনস্ট্যান্ট থাকছে, কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউমে কনস্ট্যান্ট থাকছে, আর একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউমে কনস্ট্যান্ট থাকছে। তো ফ্রেন্ডস এখানে বার্নলিস থিওরাম থেকে তোমরা মনে রাখবে যে ভেলোসিটি যত বাড়বে, ঠিক আছে, ভি যত বাড়বে চাপ কিন্তু তত কমতে থাকবে, ভি যত বাড়বে চাপ তত কমতে থাকবে। ঠিক আছে, তো তোমরা মনে রাখবে, দেখবে ঝড়ের সময় দেখবে যে টিনের চাল হয়, ঠিক আছে, ঝড়ের সময় কোনো বাড়িতে যদি টিনের চাল থাকে সেই টিনের চালটা উড়ে যায়। ঠিক আছে, তো টিনের চাল কেন উড়ে যায়, এটা এই কারণেই হয় যে ভেলোসিটি ধরো খুব বেড়ে গেল, ঠিক আছে, ঝড়ের ফলে ভেলোসিটি খুব বেড়ে গেল, বাইরের ভেলোসিটি যত বাড়তে থাকবে চাপ কী হবে, কমে যাবে, এখানে ভি বাড়া মানেই চাপ কমে যাবে। ঠিক আছে, এটা মনে রাখবে, চাপ কমে গেল এবং ভিতরে চাপ তো তাই থাকবে, ঘরের ভিতরে যা চাপ ছিল তাই থাকবে, সুতরাং এই ভিতরের চাপ কী করবে, বাইরে টিনের চালটাকে ধাক্কা মেরে উপরে ফেলে দেবে। ঠিক আছে, তো এরকম অনেক উদাহরণ আছে, আমরা রেল লাইনের পাশে দাঁড়ালে কী করে, টেনে নেয়, ঠিক আছে, বলে টেনে নেয়, ঠিক আছে, এরকম ধরনের হয়, একটা আকর্ষণ ফিল করে, কারণ রেল লাইন যখন চলে তার সাথে ভেলোসিটি কী করে, খুব বেড়ে যায়, বাতাসের গতিবেগ এখন চাপ কমে যায় এবং বাইরের চাপ বেশি হয়। ঠিক আছে, তাই এই কোনো ব্যক্তি যদি থাকে বাইরের চাপ তাকে ভিতরের দিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, এই জন্য আমাদের রেল লাইনে যখন ট্রেন চলার সময় রেল লাইনের কাছে থাকা উচিত নয়। এরকম অনেক উদাহরণ আছে বার্নলিস থিওরামে। ঠিক আছে ফ্রেন্ডস, ধন্যবাদ।